This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের বড় গুরুত্বপূর্ণ খবরে আপডেট জানাবো আপনাদের। রেশন দুর্নীতি মামলায় জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন রেশন দুর্নীতি মামলায় ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর। আমার সঙ্গে এই মুহূর্তে আমার সহকর্মী সিজার মণ্ডল রয়েছেন। সিজার শোনা যাচ্ছে? একদমই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মামলায় তাকে গ্রেপ্তার করেছিল রেশন দুর্নীতি মামলায়, এবং সেই রেশন দুর্নীতি মামলায় শেষ পর্যন্ত ইডি আদালত অর্থাৎ নিম্ন আদালত থেকেই কিন্তু জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন। এই জায়গায় দাঁড়িয়ে তার জামিনের ক্ষেত্রে যে বিষয়গুলো সব থেকে উল্লেখযোগ্যভাবে উঠে এসছে, এক হচ্ছে তার শারীরিক অসুস্থতাটাকে একটা বড় যুক্তি করেছিলেন তার আইনজীবীরা, এবং আরো দুটো বিষয়ের মধ্যে একটি হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছিল সেই মামলার যে এফআইআর এর ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা করেছিল, সেই মামলায় যে অপরাধ দেখানো হয়েছিল এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট পরবর্তীতে সেই মামলায় যে অপরাধের বিবরণ তারা তাদের চার্জশিট বা প্রসিকিউশনের ক্ষেত্রে তারা জানায়, সেটার মধ্যে কিন্তু একাধিক পার্থক্য ছিল, এবং সেটাকেই জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা তারা হাতিয়ার করেন, এবং সেই বিষয়টা আইনগতভাবে কোথাও জ্যোতিপ্রিয় মল্লিকের সপক্ষে গেছে। এই মামলায় ইতিমধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এই মামলায় একাধিক ব্যক্তি ইতিমধ্যেই জামিন পেয়েছেন, তার মধ্যে বাকিবুর রহমান থেকে শুরু করে আরো এক ডাকু অর্থাৎ বিশ্বজিৎ দাস থেকে শুরু করে শঙ্করাঢ্য এরাও জামিন পেয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তদন্ত প্রক্রিয়া এগোনোর ক্ষেত্রে নতুন কিছু তাকে হেফাজতে রেখে সম্ভব নয়, এমনটাই দাবি তার আইনজীবীদের, এবং সেই দাবির সঙ্গে বা সেই যুক্তির সঙ্গে সহমত পোষণ করেছেন ইডির বিশেষ আদালত, এবং তারপরেই তাকে জামিনের নির্দেশ। রেশন দুর্নীতি আমরা জানি, রেশন দুর্নীতি কোন কোন ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো প্রকট হয়, সেক্ষেত্রে এরকম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্যক্তিগত বন্ড বা যে কোনো কারণদর্শী হোক এক্ষেত্রে জামিন পেয়ে যাওয়া এই মামলার ক্ষেত্রে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয় সিজার? এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবীরা তীব্র তাদের দাবি এই প্রক্রিয়া ব্যাহত করে পরবর্তী তদন্ত জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালী ব্যক্তি জামিনে ছাড়া পেলে, কিন্তু এটাও ঠিক আইনের জায়গা থেকে বিচারকের বক্তব্য যে কাউকে অনির্দিষ্টকাল তাকে সম্ভব নয় বলতে। সিজার যদি একটু স্থান পরিবর্তন করা যায়, কল ড্রপ হচ্ছে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি না। প্রতিফলিত যদি না হয়, তদন্তে যদি প্রতিফলিত না হয় যে কেন একজনকে একদম সিজার একটু স্থান পরিবর্তন করো, আমি আরো একবার তোমার সঙ্গে কথা বলছি। তবে দর্শকদের আমি জানিয়ে রাখি, রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর। 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিনের কথা জানা যাচ্ছে। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। এখনো পর্যন্ত কি আপডেট? আমার সহকর্মী সিজার মণ্ডল আরো একবার রয়েছেন আমার সঙ্গে। সিজার, তাহলে তুমি কিছুক্ষণ আগে যেটা বলছিলে যে প্রভাবশালী এরকম কোনো ব্যক্তির এই ধরনের মামলায় জামিন পেয়ে যাওয়া এক্ষেত্রে মামলার ক্ষেত্রে নয়, শুধুমাত্র ভবিষ্যতে আইন প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা প্রভাবিত হতে পারে? দেখো, এনফোর্সমেন্ট করেছিলেন, তাদের দাবি ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালী রাজনীতিবিদ তিনি জামিন পেলে রেশন দুর্নীতির মতো একটা বড় দুর্নীতির মামলা, সেই মামলা কিন্তু তদন্ত অনেকাংশেই প্রভাবিত হবে, এবং সেই জায়গা থেকে তারা বিরোধিতা করলেও তাদের যুক্তি ছিল না। সিজার কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমি আরো একবার তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো, আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো দর্শকদের। তবে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন, ইডির বিশেষ আদালতে জামিন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2023 সালের 27 অক্টোবর রেশন দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির প্রায় 14 মাস পর জামিন জ্যোতিপ্রিয় মল্লিকের। 50 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন বলে জানা যাচ্ছে। দীর্ঘদিন জেলে থাকা এবং অন্য অভিযুক্তদের জামিন হওয়ার জন্য এক্ষেত্রে জামিনের রাস্তা অনেকটাই সুগম হয় বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড, এখনই বিচার শুরুর সম্ভাবনা নেই, তদন্ত চলছে, এটাও জামিন দেওয়ার ক্ষেত্রে বিবেচনা করেছে বিশেষ ইডি আদালত। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। আমি আরও একবার যাব আমার সহকর্মী সিজার মণ্ডলের কাছে। সিজার, যে বিষয় নিয়ে কথা হচ্ছিল যে তাহলে যে ক্ষেত্রগুলোকে দেখিয়ে সামনে এনে তার জামিন হলো, সেই বিষয়টা আমি আরও একবার জানতে চাইবো, এবং খুব স্পেসিফিক্যালি জানতে চাইবো
এই ক্ষেত্রে হোয়াট নেক্সট আইনি প্রক্রিয়ায়? দেখো, যে কারণে জামিন সেই জায়গায় প্রাধান্য পেয়েছে, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা যে যুক্তি দিয়েছেন, একদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অসুস্থতা, অন্যদিকে এই মামলায় এখন পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে রাখার প্রয়োজন হিসেবে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা বারবার বলছেন, সেটা কিন্তু তাদের তদন্তের গতি বা তদন্তের যে ফলাফল সেখানে প্রতিফলিত হয়নি। ইতিমধ্যেই এই মামলায় একাধিক হেভিওয়েট হিসেবে পরিচিত তারা জামিন পেয়েছেন, যেমন বাকিবুর রহমান। এই মামলায় প্রথম গ্রেপ্তার হয়েছিলেন বাকিবুর রহমান, সেই বাকিবুর রহমান এই মামলায় জামিন পেয়েছেন। শঙ্কর আড্ড তিনি জামিন পেয়েছেন বিশ্বজিৎ দাস, তারাও জামিন পেয়েছেন। তাহলে জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে রাখার প্রয়োজনীয়তা কি, এটাই ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীদের যুক্তি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জবাব ছিল যে জ্যোতিপ্রিয় মল্লিক প্রভাবশালী, তিনি বাইরে বেরোলে এই মামলাকে প্রভাবিত করতে পারেন, সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। কিন্তু সেই সঙ্গে উল্লেখযোগ্যভাবে এটাও সত্যি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই মামলার অন্যতম অভিযোগকারী যিনি ছিলেন, যার বাড়ি তপসিয়া এলাকায়, সেই ব্যক্তিকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক ভেতরে, অথচ তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কোথাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্যের সঙ্গে বিচারক তিনি একমত হতে পারেননি। সিজার, তাহলে এক্ষেত্রে আমি একটু স্পষ্ট করে জানতে চাইছি, মূল অভিযোগকারীকে খুঁজে না পাওয়া গেলে এবং সেইটা এক্ষেত্রে জামিনের অন্যতম একটা বিষয় হয়ে দাঁড়ালে, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস আমি যদি ধরি, তাহলে সেক্ষেত্রে এই গোটা বিষয়টা কি লঘু হয়ে যায়? এই দুর্নীতিটা কি কোনোভাবে ডাইলিউটেড হয় বা হওয়ার সম্ভাবনা, সেটা একটু জানতে চাই। না, অপরাধ ডাইলিউটেড হওয়ার বিষয়টা এখানে কিন্তু প্রাধান্য পায়নি। এখানের বিষয়টা একটাই, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি অন্যতম প্রধান অভিযুক্ত হিসেবে বর্ণনা করা হয়েছে এই গোটা মামলায়। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিককে অপরাধী হিসেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চিহ্নিত করেছে এবং তার বিচার প্রক্রিয়া চলবে, পরবর্তীতে বিচার প্রক্রিয়া চলবে। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিককে হেফাজতে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন আছে কিনা। আর এই জায়গাতেই কোথাও বিচারক মনে করছেন জ্যোতিপ্রিয় মল্লিককে আর হেফাজতে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে পারেন এবং সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক বাইরে থাকলেও এই তদন্ত গতি ব্যাহত হবে না, এবং সেই জায়গাটাই প্রাধান্য পেয়েছে এই রায়ের ক্ষেত্রে। বেশ বেশ সিজার, আমাদের সঙ্গে থাকো আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, এক্ষেত্রে জানতে চাইবো যে কোন কোন ক্ষেত্রে কিভাবে জামিন আমরা জানলাম, সিজার বলছিলাম, আমি তোমার কাছ থেকে জানতে চাইবো কোনো শর্ত কি তার উপর আরোপিত হয়েছে যে তিনি এইগুলো করতে পারবেন না পারবেন? দেখো, শর্তাধীন জামিন তো নিশ্চয়ই, কারণ যেমনভাবে 50 লক্ষ টাকা ধার্য হয়েছে, একই সঙ্গে তিনি এই মুহূর্তে কোথাও যেতে পারবেন না, পাসপোর্ট জমা রাখতে হবে এবং তদন্তকারী দলকে সহায়তা করতে হবে ইত্যাদি একাধিক শর্ত দেওয়া হয়েছে, শর্ত আরোপ করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, যাকে একসময় কিংপিন, কিং মেকার এবং দুর্নীতি গঙ্গাসাগরের মতো বলে কোট করেছিল ইডি, সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও জামিন পেলেন এবং একটাই জায়গা থেকে জামিন হয়ে যাচ্ছে যে যেরকমভাবে যে দুর্নীতির গঙ্গাসাগর যাকে বলা হচ্ছে, অথচ যখন তথ্য প্রমাণ আসছে সেই উপযুক্ত তথ্য প্রমাণ জোগাড় করতে পারছে না ইডি, এবং তার জন্যই বাকিবুর জামিন পেয়ে যাচ্ছেন, রেশন দুর্নীতিতে বাকিরা জামিন পেয়ে যাচ্ছেন। তাহলে কেন জ্যোতিপ্রিয় মল্লিক আটকে থাকবেন? যারা জ্যোতিপ্রিয়র আইনজীবী ছিলেন তাদের একটা আরও বড় এক্স ফ্যাক্টর ছিল জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এই বিষয়টি বারবার তার আইনজীবীরা আদালতে আনেন এবং কোথাও গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় যেভাবে, শুভজিৎ, আমরা দেখতে পাচ্ছি পার্থ চট্টোপাধ্যায় তাকে বারবার প্রভাবশালী বলা হচ্ছে, তার কারণ তিনি মন্ত্রী। অন্যরা জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন এক্ষেত্রে অনেকটাই শক্ত, অনেকটাই কঠিন বলে মনে করা হচ্ছে। ঠিক একই রকমভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব, এখানে কিন্তু সেটাও ফ্যাক্টর কাজ করলো না। শামীম আহমেদ আমার সঙ্গে রয়েছেন আইনজীবী, তার কাছে সরাসরি চলে যাব। শামীমদা, একে একে সকলে মিলে জামিন পেয়ে যাচ্ছেন এবং একটাই জায়গা যে কথা বলছে, এটা কোথাও গিয়ে একটা অনেকটা বড় কথা হয়ে যাচ্ছে যে দুর্নীতির গঙ্গাসাগর বলা হচ্ছে, অথচ সেই পরিমাণ অপরাধ, ঘুরপথে টাকা জ্যোতিপ্রিয় মল্লিক গেছে, কিন্তু প্রমাণ কোথায়? ইডি কি তাহলে কোথাও গিয়ে একটা ফেলিওর হচ্ছে একটা জায়গায়? দেখুন, ইডি বলুন, সিবিআই বলুন, এই যেসব তদন্তকারী সংস্থাকে আদালত দায়িত্ব দিচ্ছে তদন্ত করার জন্যে, সময় এসছে এই তদন্তকারী সংস্থাগুলোর বিরুদ্ধে তদন্ত করার। কারণ আমরা দেখছি প্রত্যেকটা তদন্তের ক্ষেত্রেই আদালত নির্দেশ দেওয়ার পরে তদন্ত স্লথ হয়ে যাচ্ছে এবং দীর্ঘসূত্রতার পরে আলটিমেটলি প্রমাণ জোগাড় করতে না পারার কারণে বা
সচেতনভাবে প্রমাণ জোগাড় না করার জন্যে এই অপরাধীরা যারা আছে তারা সব ছাড়া পেয়ে যাচ্ছে। ফলে কেন এটা হচ্ছে বারে বারে, যেখানে আমরা দেখেছি নারদার ক্ষেত্রে আমরা দেখেছি ভিডিও ফুটেজ আছে, তারপরেও অপরাধীরা ধরা পড়েনি। সারদার ক্ষেত্রে দেখেছি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে দেখেছি, রেশন দুর্নীতি দেখেছি, মানে সব ক্ষেত্রেই দেখছি এই যাদেরকে নিরপেক্ষ তদন্তকারী সংস্থা বলা হচ্ছে তারাই বারে বারে প্রমাণ করছে তারা নিরপেক্ষ নয়, এবং তারা কোথাও মিলিঝুলিয়ে একটা বন্দোবস্ত করে রেখেছে, অপরাধীরা ছাড়া পায় এবং এই রাষ্ট্র ব্যবস্থাতে ভেঙে পড়ে। ফলে এখন একটা সময় এসছে যে সময় আদালতকেই এই ব্যাপারে সচেতন হতে হবে, এবং আমি বলবো যে এই সময় এসছে যেখানে বিভিন্ন স্টেটের পুলিশের নিয়ে একটা সিট গঠন করে এই সব সিবিআই, ইডি এবং যেসব সংস্থা নিরপেক্ষ তদন্ত করতে পারছে না তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। আপনার কি মনে হয় এবার দলের পক্ষ থেকেও একটা ক্লিন চিট দেওয়া হবে? তার কারণ মন্ত্রী হিসেবে তিনি জেলে গেছিলেন, সেক্ষেত্রে এবার তিনিও একটা ক্লিন চিট পেয়ে যাবেন দলের পক্ষ থেকে, এবং আবার ভোটে দাঁড়ানোটাও খুব একটা অস্বাভাবিক কিছু হবে না। যে দল অপরাধীদের নিয়ে তৈরি করা হয়েছে তাদের ক্লিন চিট দেওয়ার মতনও কেউ থাকবে না। অপরাধীরা অপরাধের বিচার করলে যা হয় তাই হবে, সেটা নিয়ে আমি খুব বেশি কনসার্ন নই। আমি কনসার্ন যে যারা এই রাজ্যটা চালাচ্ছে, সরকারটা চালাচ্ছে, সেখানে যে সাধারণ মানুষ আছে যাদের রেশন চুরি হয়েছে তাদের জন্য বিচারে কি ব্যবস্থা আছে। জেল মুক্তির সম্ভাবনা কতটা একটু জিজ্ঞেস করবে? জায়গায় আরেকবার বারবার দেখো শুভজিৎ, জেল মুক্তির সম্ভাবনা প্রবল থাকছে, তার কারণ একমাত্র ইডির কেসেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছিল, সিবিআই তাকে গ্রেফতার করেনি। যেহেতু ইডির এই মামলায় তিনি জামিন পেয়েছেন, সেই জন্য মনে করা হচ্ছে যে তিনি এবার জেল মুক্তি ঘটাটা শুধুমাত্র কিছুটা সময়ের অপেক্ষা। একই সঙ্গে তোমাকে বলে রাখি যে কলকাতা হাইকোর্টে জ্যোতিপ্রিয় মল্লিক যখন যে মামলাটি দায়ের করেছিলেন জামিনের জন্য, সেই মামলাটি তুলেও নেওয়া হয়, নিম্ন আদালতের তারা মুভ করেন। কারণ কোথাও গিয়ে তাঁর আইনজীবীরা মনে করেছিলেন যে নিম্ন আদালত থেকে জামিন পাওয়াটা অনেকটা বেশি সুবিধা হবে, তার কারণ রোজ রোজ যে তথ্য প্রমাণ বা ট্রায়াল এই সমস্ত বিষয়গুলো যাই হোক না কেন, সেখানে নিম্ন আদালত যদি একবার জামিন দিয়ে দেয় তাহলে কোথাও গিয়ে কলকাতা হাইকোর্টে বাদবাকি বিষয়গুলো খুব একটা ভাবাবে না। তার কারণ প্রভাবশালী তকমা এটা কলকাতা হাইকোর্ট এই মামলা, রেশন দুর্নীতি সহ বাদবাকি যে মামলাগুলো রয়েছে, সেটা নিয়োগ দুর্নীতি হোক বা অন্য, সেখানে ঘুরে ফিরে এসছে। সেই জন্যই তারা কলকাতা হাইকোর্ট থেকেও মামলা তুলে নিয়েছিলেন এবং নিম্ন আদালতে গিয়ে মামলা ফাইল করেছিলেন। আজকের সেই মর্মেই জামিন পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ফলে জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা, অন্তত এমনটাই তাঁর আইনজীবীরা দাবি করেছেন। শ্রাবন্তী, জেল মুক্তি শুধুমাত্র সময়ের অপেক্ষা, কিন্তু এই ধরনের দুর্নীতির অভিযোগ যেখানে রয়েছে, যদিও অভিযোগকারীকে এখনো পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে মামলাটা কিভাবে তাহলে প্রসিডিংটা হবে, কিভাবে তাহলে এগোবে? মামলা তো বন্ধ হতে পারে না। দেখো বিষয়টা যে অনেকে যারা জামিন চাইছেন তাদের আইনজীবীদের বক্তব্য যে জামিন পাওয়া মানে কিন্তু সেই যে অপরাধ থেকে মুক্ত এমন নন। যেরকম ভাবে ইনভেস্টিগেশন চলছে সেটা ইনভেস্টিগেশন চলবে, ট্রায়ালে আরো অনেক কিছু উঠে আসতে পারে, এবং সেখানে যদি জ্যোতিপ্রিয় মল্লিক ফের অপরাধী বলে গণ্য হন, ফের তাকে হেফাজতে নিতে পারে ইডি বা সিবিআই এ যদি নতুন করে তদন্ত করে, সেই সমস্ত অপশন খোলা থাকছে। কিন্তু তাহলে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? তার কারণ এখনো পর্যন্ত বাদবাকি যদি দেখা যায়, সেটা বাকিবোর হতে পারে বা রেশন দুর্নীতিতে যারা একসময় হেফাজতে ছিলেন তারা কিন্তু আর নতুন করে এই মুহূর্তে ফের আসেননি। ফলে অপরাধের তদন্ত যে গতি প্রকৃতি ছিল সেটা কতখানি চলবে তা নিয়ে প্রশ্ন থাকছে। দ্বিতীয়ত, যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক তার একটা আলাদা পজিশন ছিল, সেই প্রভাবশালী তকমাটা খাটিয়ে অন্য সাক্ষীদের তিনি প্রভাবিত করবেন কিনা, এটাও কিন্তু থেকে যাচ্ছে সেই প্রশ্নটা। ফলে এই তদন্তর ভবিষ্যৎ কি তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তাহলে তুমি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা বারবার মাথায় আসছে, সামনে আসছে, যে প্রভাবশালী তকমা প্রভাব খাটাবেন কিনা, খাটাবেন না, সেইটা এই মুহূর্তে কিভাবে জোরদার হচ্ছে? দেখো, যদি আমরা আইনের বিষয়টা দেখি তাহলে একজন অভিযুক্ত, অপরাধী নয়, অভিযুক্তকে কতদিন পর্যন্ত জেলে রাখা যেতে পারে যদি তার বিরুদ্ধে সত্যি কোনো সেই অর্থে প্রমাণ থাকে। এখানে ইডি যদি শুধুমাত্র তার সাবমিশনে তাকে কখনো কিংমেকার বলা হচ্ছে, তাকে কখনো দুর্নীতির গঙ্গাসাগর বলা হচ্ছে, এবং ঘুরপথে যাদেরকে ইডি গ্রেফতার করেছিল প্রত্যেকে যদি ঘুরপথে এসে সেই টাকাটা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যাচ্ছে, এইটুকুনি দাবি বাদ দিয়ে কোনো প্রমাণ না থাকে, যে প্রমাণের জন্য বাকিবোর জ্যোতিপ্রিয় মল্লিককে আটকে রাখা যায়, তাহলে কোথাও গিয়ে আইনের হাত বাঁধা থাকে এবং আইন তাকে
এটা তার একটা রাইট বলা যেতে পারে, তার অধিকার যে তাকে জামিন দিতে হবে, এবং সেই কারণেই জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেয়েছেন। হতে পারে যে আগামী দিনে আগামীকাল ইডি ফের নতুন করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, তারা এই জামিনের বিরোধিতা করতে পারে। সাম্প্রতিক সময় যদি দেখা যায় তাহলে সেই অর্থেও কিন্তু এই প্রশ্নটা তাদের উচ্চ আদালতেও বারবার সম্মুখীন হতে হয়েছে। যতকটা বেল ম্যাটার ছিল, যতকটা জামিন মামলা ছিল। শ্রাবন্তী, আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি তোমার কাছে আসছি, আমি জানবো আরো ডিটেল। এই মুহূর্তে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যবাবু, কি বলবেন আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন হয়ে যাওয়ার খবরে? কি মনে হচ্ছে রেশন দুর্নীতি মামলা এরপর কিভাবে এগোতে পারে, কতটা আশাবাদী? দেখুন, জামিন একটা আদালতের বিচার ব্যবস্থার অঙ্গ, এ বিষয়ে আমাদের কোনো কথা নেই, কিন্তু তথ্য প্রমাণ না দিতে পারলে জামিন হবে। সিবিআই ইডি যদি তথ্য প্রমাণ জোগাড় না করতে পারে তাহলে জামিন হয়ে যাবে। যত বড়ই অপরাধী হোক, অপরাধী বিবেচিত হোক, তার জামিন হবে। মানে মাথার ওপরে থাকলে দিদির হাত, কাউকে খেতে হবে না জেলের ভাত। দাদা দিদির হাত, আশীর্বাদের হাত থাকলে তারা কি করে ভেতর থাকবে বলুন? রাউস রেভিনিউর কোর্টে শুধুমাত্র ট্রান্সলেটর পাওয়া যাচ্ছে না বলে জামিন দিতে বাধ্য হলো বাংলার ভাত অনুব্রত বাবু। আজকে লিপস অ্যান্ড বাউন্সে নাম থাকা সত্ত্বেও এত বড় তাদের নেতা, তাদের মানে মাথারা যারা লিপস অ্যান্ড বাউন্সের ডাইরেক্টর, মূল চার্জশিটে তাদের নাম নেই, কি করে হবে? তো মাথার ওপরে, তাই তো বলছি, মাথার ওপরে থাকলে দাদা দিদির হাত, এদেরকে যতই দুর্নীতি করুক এদের খেতে হবে না জেলের ভাত, এরা বাইরেই থাকে, এদের জামিন হবে। জামিনটা একটা প্রক্রিয়া, একটা অঙ্গ, তাই বাইরে আছে। বেশ, ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। আমি আরো একবার আমার সহকর্মী শ্রাবন্তী সাহার কাছে যাব। শ্রাবন্তী, রাজনৈতিক ব্যক্তিত্বরা, বিশেষ করে বিরোধী দলের যারা রয়েছেন, তারা বলছেন যে তথ্য প্রমাণ না দিতে পারলে জামিন তো হবে, এটা তো খুব ন্যাচারাল প্রসেস, কিন্তু তথ্য প্রমাণ কেন দেওয়া গেল না সেই প্রশ্নটা তারা তুলছেন। শ্রাবন্তী, দেখো, শুধুমাত্র রেশন দুর্নীতি নয়, আমরা যদি নিয়োগ দুর্নীতি দেখি বা সাম্প্রতিক সময় আরজিকর ইস্যুটাও যদি দেখি, তাহলে কোথাও গিয়ে তদন্তের যে গাফিলতি সেটা যেভাবেই হোক এড়াতে পারে না সিবিআই। তারা যেভাবে তদন্ত করছে সেটা নিয়েই প্রশ্ন উঠছে। বিশেষত আরজিকরের ক্ষেত্রে আমরা যেমনটা দেখলাম যে যারা বাবা মা, তারা পর্যন্ত একাধিক প্রশ্ন তুলেছেন। এমনকি সাক্ষ্য গ্রহণ, যাদেরকে ডেকে পাঠানো হচ্ছে, যাদেরকে ডাকা উচিত ছিল তাদেরকে কেন ডেকে পাঠানো হয়নি, এরকম প্রশ্ন থাকছে। একই সঙ্গে প্রথম যখন রেশন দুর্নীতির বিষয়ে একে একে সকলকে গ্রেফতার করা হয়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি ইডি গিয়ে রেড করতে থাকে, সেই সমস্ত জায়গায় গিয়ে কেন সেই সমস্ত তথ্যগুলো আদালত অবধি পৌঁছলো না, বা কেন এই প্রমাণ তৈরি করতে এতটা ব্যর্থ হলো, যেখানে তারা এত বড় অভিযোগ তুলে আনছে যে কোথাও গিয়ে সমস্ত টাকা ঘুরপথে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গেছে, তাহলে সেটার প্রমাণ কোথায়? এত রিসিট, এত কিছু রেট, কোথাও গিয়ে সেই প্রমাণগুলো মিলছে না। এত জনকে গ্রেফতার করার পরে একজনের মুখ থেকেও কি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে কোনো কথা শোনা গেল না, নাকি সেখানেই তদন্তের গাফিলতি রয়েছে? বারবার প্রত্যেক ক্ষেত্রে দেখা যায় যে একটা সময়ের কথা, সিবিআই হোক বা ইডি, এই ধরনের তদন্তকারী সংস্থারা বলে যে তাদের তদন্ত করতে বেশ কিছুটা সময় লাগবে। আমি মনে করি এদিন 23শে অক্টোবর জ্যোতিপ্রিয় মল্লিক 23শে অক্টোবর 2023 গ্রেফতার হয়েছিলেন। আজকের 2025, এত এই 1.5 বছরে, প্রায় 1.5 বছরেরও বেশি সময়, তাহলে কি করছিল ইডি? এই প্রশ্নটা তো থাকবেই। যদি কোনো, এটা একটা বিচার ব্যবস্থার অঙ্গ যে দীর্ঘদিন কোনোভাবেই অভিযুক্তকে ফেলে রাখা যায় না, তাকে জামিন দিতে হবে। বারবার যখন এই প্রশ্ন তাকে করা হচ্ছে। শ্রাবন্তী, আরো একবার তোমায় থামাচ্ছি। শ্রাবন্তী, আরো একবার তোমায় থামাচ্ছি। এই সময়, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৃজন ভট্টাচার্য, সিপিআইএম নেতা। সৃজন, জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন পেয়ে যাওয়া, 14 মাস পরে জামিন পেয়ে যাওয়া, আপনারা কিভাবে দেখছেন এই দুর্নীতি সংক্রান্ত যে বিষয়ে অভিযোগ উঠেছিল, এই বিচার প্রক্রিয়া কিভাবে এরপর এগোতে পারে, কি মনে হচ্ছে? এই তো অবাক হবার কি আছে, এক বালুবাবু বাকি ছিলেন, আর এর আগে তো বাকি সবাই কম বেশি, পার্থবাবুও তো শুনছি কবের মধ্যে ছাড়া পাবেন। বিজেপি মুখে যত লাভঝাপ করেছিল, আদতে তো যত দিন গিয়েছে প্রতিটি তদন্তের ক্ষেত্রে, সে আপনি খাদ্য বলুন, শিক্ষা বলুন, সারদা নারদা বলুন, বা এই আরজিকরের ঘটনা, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই বোঝা যাচ্ছে যে আসলে দিল্লির তদন্তকারী সংস্থারা তাদের পর্বতের মুশিক প্রসব হচ্ছে, এবং তারা বেসিক্যালি এমন ভাবে গোটাটা সাজাচ্ছে যাতে করে তৃণমূলের নেতারা সুবিধা পেয়ে যায়। আমি আগেও বলেছি যে বামপন্থীদের উত্থান, সম্ভাব্য উত্থানের ভয়ে বিজেপি তৃণমূল আবার একটা বোঝাপড়ার জায়গায় চলে এসেছে, যেখানে তৃণমূল পার্লামেন্টে আদানির বিরুদ্ধে কথা বলবে না,
তৃণমূল পার্লামেন্টে বিজেপিকে ট্যাসিটলি সাহায্য করে যাবে এবং বিজেপি তৃণমূলের সমস্ত চোর ডাকাত চিটিংবাজ যারা জেলে গিয়েছিল সাম্প্রতিককালে সবাইকে। সৃজন, স্পেসিফিক্যালি এই ক্ষেত্রে আপনারা যেই ন্যারেটিভ আরো একবার তৈরি করার চেষ্টা করছেন, এক্ষেত্রে আপনারা বলছেন ওই পক্ষান্তরে সেটিং তত্ত্ব বলছেন, এক্ষেত্রে এই ধরনের দুর্নীতিতে এই সেটিং তত্ত্বে আখেরে কোথায় কার কতটা লাভ আমি একটু ব্যাখ্যা চাইব স্পেসিফিক্যালি। না, তো পরিষ্কার কথা, সামগ্রিকভাবে 26-এর ভোটের আগে বিজেপি এই যে গত উপনির্বাচনগুলো হলো 10টা, প্রথম ফেজে 4টে, তারপরের বার 6টা সিটে, বা তার আগে আরজিকরের আন্দোলন, বিজেপি বুঝতে পারছে যে দে আর আ ডিক্লাইনিং ফোর্স ইন ওয়েস্ট বেঙ্গল। বিজেপির ভয় হলো বামপন্থীরা বা কংগ্রেস বা অন্য কেউ না উঠে আসে, তার চেয়ে বাবা তৃণমূল থেকে যাক। তাহলে তৃণমূলকে প্যাঁচে ফেলার জন্য যে লোকগুলোকে জেলে পোড়া হয়েছিল সেই লোকগুলোকে সব আস্তে আস্তে ছেড়ে দাও। কালীঘাটের কাকু থেকে, অর্পিতা দেবী থেকে শুরু করে, পার্থবাবু থেকে শুরু করে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে যা আছে সব ছেড়ে দাও লটে। আর ভাইপোকে ধরা ফরা ওইসব তো ভুলেই যাও। তৃণমূল বহাল তবিয়তে থাকুক, এটা দিল্লির বিজেপি চায়। আমার শুভেন্দু বাবুদের দেখে মায়া লাগে, তারা এখানে ছাগলের 3 নম্বর সন্তানের মতো লাভঝাপ করে যাচ্ছেন, কিন্তু আসলে এই চোর ডাকাতরা সব ছাড়া পেয়ে যাচ্ছে। ধন্যবাদ সৃজন। কথা বলছিলাম সিপিআইএম নেতা সৃজন ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের আরো একবার জানাবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট। 14 মাস পর দীর্ঘদিন জেলে জ্যোতিপ্রিয়, অন্য অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন। এবার জ্যোতিপ্রিয় মল্লিক জামিন পেলেন। তৃণমূল কংগ্রেস নেতা পার্থ ভৌমিকের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিভাবে দেখছেন বিষয়টা একবার শুনুন তার মুখে। এটা হওয়ারই ছিল, বাংলার মানুষ এটা জানে, বিশ্বাসও করে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল নেতাদের অনেককেই এরকম ভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং একের পর এক প্রমাণ না করতে পারাটাই যে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা, এটা আরেকবার বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেল এবং এটা প্রমাণ হয়ে গেল যে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। যদি ওরা এস্টাবলিশ করতে পারতো, যদি ওরা প্রমাণ করতে পারতো, তাহলে তো আর বেলটা হতো না। আমাদের লিডার যাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জেলে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু ফিরে আসাটা তো নিশ্চিতভাবে সুখবর। অন্যদিকে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে 26,000 চাকরি প্রার্থীর চাকরির ভবিষ্যৎ কি হবে, না ঝুলেই রইল এখন। তার কারণ আবারও পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি মার্চ মাসে। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো। ডিটেল খবর আমার সহকর্মী সুমন মহাপাত্রের কাছে রয়েছেন। সুমন, দেখো, সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এই মামলা চলছে এবং এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু ধর্মতলার ওয়াই চ্যানেলে খোলা আকাশের নিচে শীতের রাত কাটাচ্ছেন। আজকে দুপুর 2টায় ফিক্সড ম্যাটার ছিল, সেই মতন মামলা শুরু হয়। শুনানি পর্ব শুরু হতেই কিন্তু জানানো হয় যে যেহেতু আজকে এই শুনানির মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে না সময়ের অভাবে, তাই মার্চ মাসে এটিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে তারপরে কিন্তু বিচারপতিকে আইনজীবীরা অনুরোধ করেন এবং এই মুহূর্তে আইনজীবীদের কিছু কথা অন্তত প্রধান বিচারপতি শুনছেন। সেখান থেকে কোনো সংক্ষিপ্ত নির্দেশ আসে কিনা, নাকি পুরো মামলাটাই 24শে মার্চ আবার নতুন করে শোনা হবে, সেদিকে আমাদের নজর রাখতে হবে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে কিন্তু সেই শুনানি পর্ব চলছে। বেশ, আমার সহকর্মী সুমন আমার সঙ্গে রয়েছে। আরো একবার আপনাদের জানাবো, 26,000 চাকরির ভবিষ্যৎ আপাতত ঝুলেই রইল। পিছিয়ে গেল এসএসসির এই 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। পরবর্তী শুনানি মার্চ মাসে রয়েছে। আজ শুনানি শুরু হলেও সময়ের অভাবে পিছিয়ে দেওয়া হলো। তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আইনি পদক্ষেপ, আইনি প্রক্রিয়া কিভাবে এগোতে পারে সেই বিষয়টা আমি আরো একবার জানার চেষ্টা করব সুমনের কাছে। সুমন, তাহলে ওই বলে না আশার আলো, তাহলে এই ক্ষেত্রে তাদের জন্য আশার আলো কোন কোন জায়গায় রয়েছে, যদি একটু সেই জায়গাগুলো আলোকিত করা যায়। দেখো, এই চাকরি প্রার্থীরা তারা কিন্তু চাকরি প্রার্থী নন, তারা কিন্তু চাকরিরত শিক্ষক। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে তাদের চাকরি যাওয়ার পর তারা ফের চাতক পাখির মতন বসে আছেন। তাদের চাকরিটা থাকবে কি থাকবে না এটা সুপ্রিম কোর্ট থেকে জানার জন্য। সুপ্রিম কোর্টে সেখানে তারিখের পর তারিখ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মূল শুনানি পর্ব শুরু হওয়া মাত্রই কিন্তু জানিয়ে দেওয়া হয় যে যেহেতু পুরো অনেকটা সময় লাগবে, তাই পুরো মামলাটাকে মার্চ মাসের 24 তারিখ নাগাদ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আইনজীবীদের অনুরোধ করায় প্রধান বিচারপতি এই মুহূর্তে কিছু কথা শুনছেন, সেক্ষেত্রে সেখান থেকে কোনো সংক্ষিপ্ত নির্দেশ আসে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। তবে মূল মামলা যে মামলা থেকে নিষ্পত্তি হয়ে রায় আসবে, সেই মামলা কিন্তু চলে গেল 24 তারিখ, 24শে মার্চ সেই তারিখ নাগাদ কিন্তু শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। বেশ, ধন্যবাদ সুমন। আগামী 24শে মার্চ শুনানির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আপাতত ঝুলেই রইল 26,000 চাকরির ভবিষ্যৎ।
ফের পিছিয়ে গেল এসএসসির 26,000 চাকরি বাতিল। সেই মামলার শুনানি আগামী 26শে মার্চ, শুনানি 24শে মার্চ শুনানি হতে পারে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি।